Hi dear viewers and my dear students, welcome to online classes of Tongi Pilot School and Girls College. How are you? Hope you are doing well with online classes. The student, in my last class I discussed on the basics of narrations. Without learning tense how to solve narration, I discussed in my last class. Today I am going to discuss on passage narration. The students, you have to take it easily and you can answer. You know, in a passage narrations, that is a passage, a group of sentences are arranged in a passage, and most of the sentences are available in assertive and interrogative, because there goes a conversation between two persons, you know. Okay, dear students, let us discuss the passage narration. Role 1. First of all, we have to go through the passage, the whole passage. We have to go through the whole passage for the identification of the speaker and the person spoken to, I mean the listener. You cannot answer narration reading only 2 lines or 3 lines. You have to go through the whole passage. Without going through the whole passage, you cannot understand who is the speaker and who is the listener. The student, so you have to go through the whole passage. তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি বলতে যাচ্ছি তোমাদেরকে যে প্রথম প্যাসেজটা তোমাকে ফার্স্ট টু লাস্ট পড়তে হবে, দেন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কে স্পিকার আর কে লিসেনার। এটা আইডেন্টিফাই করে তারপর তোমাকে শুরু করতে হবে, এবং অ্যাট দ্য ভেরি বিগিনিং তোমাকে ওই স্পিকার এবং লিসেনারকে আনতে হবে। এটা প্রথম কাজ। ফার্স্ট অফ অল তোমাকে এটা করতে হবে প্যাসেজ পড়ে। ইউ ক্যান নট, আমি বলতে যাচ্ছি যে তোমরা প্রথমে শুরু করতে পারবে না যে 2টা লাইন পড়লাম পড়ে শুরু করে দিলাম যে কে কথা বলছে, এটা করবা না। তাহলে প্রথম কাজ কি? আইডেন্টিফিকেশন অফ স্পিকার এন্ড পারসন স্পোকেন টু, আই মিন লিসেনার। স্পিকারকে, শ্রোতাকে আর বক্তাকে এটাকে আইডেন্টিফাই করতে হবে, প্রথম কাজ এটা। নেক্সট আমরা 2 নাম্বার রুলে চলে যাব। 2 নাম্বার রুলে থাকবে, মনে করো একজন বক্তা পরপর অ্যাসার্টিভ সেন্টেন্সে 2 বা ততোধিক কোনো কথা বললো, পরপর 2টা কথা বা 3টা কথা এমন বলতে পারো, আরো অনেক কথা বলতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা জানি যে অ্যাডেড, অলসো সেড, এগেইন সেড, ফার্দার সেড, এইভাবে আমরা যখন কথা এইভাবে তুমি বলতে বলতে কন্টিনিউ দিতে পারো, অর্থাৎ বলতেই লাগলো একটা কথা বল যে আমি এটা করলাম ওটা করলাম। এইভাবে যদি যখন 2 এর অধিক কোনো বাক্য আসবে তখন আমরা কি ব্যবহার করব? অ্যাডেড, অলসো সেড, এগেইন সেড, ফার্দার সেড। আমরা একটা উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন 2 বা ততোধিক থাকে, অর্থাৎ বক্তার উক্তি যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে 2 বা ততোধিক থাকবে তখন আমরা কি করব? যেমন একটা সেন্টেন্স আমরা দেখি, I can chop some wood today. Jerry said, I will come again tomorrow. দেখো জেরি 2টা কথা বলছে। প্রথম বলছে I can chop some wood today, আমি আজ কিছু কাঠ কাটতে পারবো। I will come again tomorrow, আমি আগামী কাল আবার আসব। তাহলে জেরি পরপর 2টা অ্যাসার্টিভ সেন্টেন্সে কথা বললো। তাহলে আমরা এখানে কি দিতে পারি? এবং এখানে দেখতে হবে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোথায় আছে। যখন তুমি শুরু করবা, when you are going to start, you have to bring the subject of reporting verb at the very beginning, তোমাকে প্রথমেই আনতে হবে। তাহলে আমরা কি করব? Jerry said that, Jerry said that I can chop some wood today. আইটাকে জেরি, তার মানে হি হয়ে গেল থার্ড। প্রথমে আমি বলছিলাম যে ফার্স্ট পারসন ফলোজ দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, এই জন্য জেডি অনুযায়ী পরিবর্তন হবে হি
কুড চপ, অর্থাৎ চপের কোনো পরিবর্তন হয় না, ক্যান হচ্ছে কুড হয়ে গেল, চপ অর্থাৎ ক্যান কুড মে মাইট শুড এই মডেলসের পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না। কুড টুডে থাকলে দ্যাট ডে, এটা লিখলাম। এরপরে দেখো টুমরোটা আমি মুছে দিই। and added that আমরা দিতে পারি I will come again tomorrow and added that যোগ করে দিতে পারি and added that, অথবা তুমি সাবজেক্ট নিয়েও করতে পারো he also said that, again said that, further said that দিলেই হবে। and added that যুক্ত করে দিলাম and added that, এবং আরো বললো যে he would come again tomorrow, again tomorrow থাকলে the next day ব্যবহার করব। তাহলে আমরা দেখলাম যে added ব্যবহার করতে পারি আমরা, also said ব্যবহার করতে পারি, further said, again said, continue, এইভাবে যত কথা বলবে আমরা এভাবে যাব। তো আমরা তাহলে একইভাবে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, পরপর দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, তখন আমরা কি করব, একইভাবে ওই ধরনেরই হবে অলসো আস্কড ব্যবহার করব, এগেইন আস্কড ব্যবহার করব, ফার্দার আস্কড ব্যবহার করব। ওকে, আমরা তাহলে পরের নিয়মে যাই। তোমরা যদি দেখো যে প্যাসেজ নারেশনে ইয়েস নো আনসার করা হয়, অর্থাৎ অনেক সময় প্রশ্ন করার ক্ষেত্রে আরেকজন উত্তর দেবে, কি দেবে, ইয়েস নো দিয়ে উত্তর দেবে। ইয়েস থাকলে আমরা কি ব্যবহার করব, মনে রাখতে হবে ইয়েস থাকলে আমরা রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ ইউজ করব। ইয়েস থাকলে কি ব্যবহার করব, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দা নেগেটিভ। ওকে, এরপরে স্যার থাকতে পারে, যদি স্যার বলে কোনো অ্যাড্রেস করা হয় সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, স্যার থাকলে আমরা রেসপেক্টফুলি ব্যবহার করতে পারি, উইথ রেসপেক্ট ব্যবহার করতে পারি, পোলাইটলি ব্যবহার করতে পারি। তিনটা বললাম, কি, রেসপেক্টফুলি, পোলাইটলি, উইথ রেসপেক্ট। সাধারণত আমরা রেসপেক্টফুলিটা প্রচলিত, এটাই ব্যবহার করব। তো আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমি কি বললাম, যে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দা নেগেটিভ, এবং স্যার থাকলে রেসপেক্টফুলি ইউজ করব। ওকে, তাহলে আমরা একটা সেন্টেন্স দেখি। এখানে দেখো ইয়েস স্যার আইরিন সেড, আইরিন বলল হ্যাঁ স্যার, আই হ্যাভ ডান মাই হোম টাস্ক, আমি আমার বাড়ির কাজ করেছি। তাহলে ইয়েস স্যার, ইয়েস স্যার, তাহলে ইয়েস থাকার কারণে আমরা এখানে কি লিখতে পারি, আইরিন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। কিন্তু এখানে একটা বিষয় আছে, দেখো স্যার আছে, এই স্যার থাকার কারণে আমরা রেসপেক্টফুলি শব্দটা ব্যবহার করব। তাহলে কি লিখতে পারি, আইরিন replied respectfully in the affirmative, or politely in the affirmative that, কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো, অ্যাসার্টিভ সেন্টেন্স এটা না, দ্যাট আইটা কি হয়ে যাবে, আইরিন অনুযায়ী পরিবর্তন হবে, আইরিন সাবজেক্ট রিপোর্টিং ভার্বের। তাহলে আমরা বলছিলাম যে ফার্স্ট পারসন কি করবে, ফার্স্ট প্লেসকে ফলো করবে, তাহলে আমরা শি ব্যবহার করব, শি হ্যাড ডান হার হোম টাস্ক। তাহলে আমরা বললাম কি, Irene replied respectfully in the affirmative that she had done her home task. আমরা বুঝতে পারছি যে নো থাকলে একই ভাবে আমরা রিপ্লাই, যদি এখানে বলতো যে নো স্যার, তাহলে রিপ্লাইড
রেসপেক্টফুলি ইন দ্য নেগেটিভ হতো, তাই না? তাহলে আমরা এটা বুঝে গেলাম যে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এবার দেখো, যদি প্যাসেজ নারেশনে কখনো the speaker, when the speaker oaths by God, by Job, by Almighty or by my life, এইভাবে যদি কখনো প্রতিজ্ঞা করে বা শপথ করে, হ্যাঁ, যে আল্লাহর কসম আমি তোকে ছাড়বো না, তাই না? কখনো যদি বলে থাকে, তাহলে কি আমরা by my life, by God, by Allah or by Almighty এইভাবে কোনো কিছু থাকলে আমরা কি ব্যবহার করব? দেখো একটা সেন্টেন্সে আমি আগে বলে দিই, সেখানে একটা ফ্রেজ আমাদেরকে ইউজ করতে হবে, একটা পার্টিসিপল ফ্রেজ। সেটা কি লিখতে পারি? এইটা হবে swearing by, যা বলে সম্বোধন করবে সেটা আমরা এখানে যা বলে শপথ করবে সেটা বসাই দিব। swearing by God, swearing by Allah, swearing by my life, swearing by Job, swearing by Almighty, সেখানে এটা বসে যাবে, ঠিক আছে? তাহলে আমরা একটা সেন্টেন্স দেখতে পারি, by my life Achilles said, do you know Achilles? একজন গ্রিক যোদ্ধা, a warrior of Greek। আমরা দেখি by my life Achilles said, Achilles বলছিল যে আমার জীবন যদি চলে, তারপরে I will take revenge of my friends killing, আমি আমার বন্ধুর হত্যার প্রতিশোধ নেব। কিভাবে? by killing Hector, হেক্টরকে মেরে। অর্থাৎ হেক্টর ছিল ট্রয় নগরীর একজন যোদ্ধা, সে তার বন্ধুকে মেরেছিল। কার বন্ধুকে? অ্যাকিলেসের বন্ধুকে মেরে ফেলেছিল। হ্যাঁ, এটা হেলেনকে নিয়ে যত কাহিনী, তোমরা এটা মুভি দেখলে বুঝতে পারো। যাই হোক, অ্যাকিলেস কি বললো? যে আমি আমার জীবন যদি চলে যায়, তারপরে আমার বন্ধুর হত্যার প্রতিশোধ নেব। তাহলে জীবনের তরে, জীবনকে বাজি রেখে আমরা তাহলে কি করতে পারি? আমরা দেখো উপরের দিকে পড়ি সেন্টেন্সটা, একটু আমরা উপরের দিকে আসি। বাই মাই লাইফ বলছে, তাহলে আমরা প্রথমে কি ব্যবহার করব? swearing, swear, শপথ করা, হ্যাঁ, swearing by his life, my life হবে না, his life। কেন his life হলো? কারণ অ্যাকিলেসের লাইফ। swearing by his life, Achilles said that he would take revenge, subject এই আইটা হয়ে গেল he would take revenge of his, মাইটা হয়ে গেল his friends killing, by killing Hector। এই হয়ে গেল swearing by his life, এখানে একটা কমা দিতে পারো যেহেতু পার্টিসিপল ফ্রেজের অংশ। swearing by his life, Achilles said that he would take revenge of his friends killing by killing Hector। এইভাবে আমরা কোনো কিছু শপথ করা বলে এইভাবে শুরু করব। এরপরে আমরা রুল 5 এ যাব। রুল 5 হচ্ছে যদি কোনো সেন্টেন্সে আমরা যখন দেখব যে বক্তা, যে স্পিকার, তার সাথে অতিরিক্ত, অর্থাৎ স্পিকারের যে রেকর্ডিং ভার্বের যে অংশটা, সেখানে যদি অতিরিক্ত কোনো অংশ থাকে, অতিরিক্ত অংশ যদি থাকে, যেমন পার্টিসিপল থাকতে পারে, অনেক সময় কোনো ক্লোজ থাকতে পারে অ্যাজ, সিন্স, বিকজ দ্বারা, অথবা তোমার পার্টিসিপল অংশ থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা শুরু করার সময় ওটাকে সবার আগে, অর্থাৎ স্পিকার যে শুরু করবে তার আগে আনতে হবে। আমরা একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে।
$20. Madam said, lifting the mass with a practiced hand. এখানে দেখো ফলো করো, ম্যাডাম সেড, ম্যাডাম কথাটা বলছে। এখানে আমরা দেখছি যে এই যে রিপোর্টিং ভার্বের অংশের সাথে অতিরিক্ত একটা অংশ, লিফটিং দ্য ম্যাস উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড, এটা আমরা পার্টিসিপল ফ্রেজ বলতে পারি। অথবা যদি কোনো ক্লোজ থাকে অ্যাজ সিন্স দ্বারা, সেটা আমরা যখন শুরু করব একদম শুরুতে আনতে হবে, অর্থাৎ সাবজেক্টের আগে আনতে হবে। তাহলে আমরা এই অংশটাকে নিয়ে যাব আগে, হ্যাঁ। আর এইখানে দেখো $20, $20 actually it's a sentence, I will give $20. এটা হতে পারে পুরো সেন্টেন্সটা যদি আমি বলি তাহলে কি I will give $20, ঠিক আছে, সেন্টেন্স এটা হতে পারে। অথবা it is $20 এমন হতে পারে। অথবা হতে পারে ম্যাডাম অফার করছে $20, $20 চলবে এমন হতে পারে। তো আমরা মনে করি যে I will give $20, এই সেন্টেন্সটা এইভাবে আছে, হ্যাঁ। তো আমরা এই অংশটাকে তাহলে আগে নেব, লিফটিং দ্য ম্যাস। ম্যাস শব্দের অর্থ চুলের গোছা, MASS, এখানে চুলের গোছাকে বোঝাচ্ছে। এভাবে ধরে সে কি করছে, বললো যে $20 দেবে। অর্থাৎ তোমরা একটা গল্প তোমরা পড়ছো, জিম অ্যান্ড ডেলার গল্প পড়ছো, সেখানে ডেলা যখন চুল বিক্রি করতে যায় তো ম্যাডামের কাছে, বিউটি পার্লারে যায়, তাই না, ম্যাডামের কাছে বিক্রি, তখন চুলের গোছা ধরে সে বলে যে এটা আমি $20 তোমাকে দেবো, চলবে? তখন ডেলা বলে ওকে দিয়ে দেন, আমার $20 দিয়ে দেন। তো যাই হোক, আমরা লিফটিং দ্য ম্যাস উইথ দ্য প্র্যাকটিস, লিফটিং দ্য ম্যাস উইথ আ প্র্যাকটিস হ্যান্ড, এই অংশটা আগে লিখলাম। তারপরে আমরা স্বাভাবিকভাবে করব। এই সেন্টেন্সটা আমি আগেই বলেছি, কি লিখবো, I will give $20, I will give $20, এই সেন্টেন্সটা মনে রাখবা। তাহলে ম্যাডাম said that, ম্যাডাম এখানে বানানটা হবে ম্যাডাম, DME, হ্যাঁ, এটা মনে রাখো। ম্যাডাম said that she would, as I will give $20, মানে she হয়ে যাবে, she would give $20, তাই না, $20। তাহলে আমরা দেখলাম যে রিপোর্টিং ভার্বের অংশের সাথে অতিরিক্ত কোনো অংশ থাকলে সেটা প্রথমেই চলে যায়, শুরুতেই চলে যায়। ওকে, আমরা 5 নাম্বার শেষ করলাম। এবার দেখবো, আমি মেন আইটেম এগুলো পড়াচ্ছি, দেখো। এরপরে দেখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা দেখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইন্টারোগেটিভ, ডট অফ ইন্টারোগেশন থাকে, অর্থাৎ ইন্টারোগেটিভ চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে কি করব। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ চিহ্ন থাকা মানে অবশ্যই আশ্চর্যের একটা বিষয়। ইটস এ ম্যাটার অফ ওয়ান্ডার, ইটস এ ম্যাটার অফ সারপ্রাইজ। তাহলে আমরা কি করতে পারি, একটা সেন্টেন্স দেখো, Jim said to Della, you have cut your hair off. এই সেন্টেন্সটা দেখো, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, ইটস অ্যান assertive sentence, but that is a not of interrogation. Please follow this.
ইউ হ্যাভ কাট ইউর হেয়ার অফ, তুমি তোমার চুল কেটে ফেলেছো। জিম ডিলাকে বললো যে তুমি তোমার চুল কেটে ফেলেছো, অবাক হয়েছে, যার জন্য প্রশ্নবোধক চিহ্ন লাস্টে। কিন্তু এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা এটা কিন্তু ইন্টারোগেটিভ দেখছি না, তাই না? ইউ হ্যাভ আছে, যদি হ্যাভ আগে থাকতো তাহলে না ইন্টারোগেটিভ হতো, তাই না? তাহলে ইউ হ্যাভ কাট ইউর হেয়ার অফ, অবাক হয়েছে, কারণ জেলা যখন চুল বিক্রি করে বাসায় ফেরে তখন জিম যখন বাসায় আসে দেখে যে টিলা বিছানার উপর শুয়ে শুয়ে কান্না করছে, হ্যাঁ, ইউ হ্যাভ, তখন এই যে অবাক হয়ে বলে ইউ হ্যাভ কাট ইউর হেয়ার অফ, তখন ডেলা উত্তর দেয় ইয়েস কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট, ডোন্ট ইউ লাইক মি অ্যাজ ওয়েল এনি হাউ, তুমি কি আমার আগের মতো পছন্দ করো না? আই অ্যাম মি উইদাউট মাই হেয়ার, এইটাই, আমি আমার চুল ছাড়া তো আমি আছি, তাই নয় কি? এইভাবে ডায়লগটা চলে। তো যাই হোক, আমরা এখানে দেখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন ইন্টারোগেটিভ চিহ্ন থাকে তখন একটু আশ্চর্যের বিষয় বা অবাক হওয়ার বিষয়। এই জন্য আমরা শুরুতেই লিখবো, এই কথাটা লিখবো কি, বিং সারপ্রাইজড, এই অংশটুকু আগে লিখে নিব, বিং সারপ্রাইজড। তাহলে আমরা এখানে দেখি বিং সারপ্রাইজড, জিম সেড টু ডেলা, মানে আস্কড, এখানে কিন্তু জিজ্ঞাসা করছে, তাই না? আমরা এটাকে ইন্টারোগেটিভ ভেবে নিব। তাহলে জিম আস্কড ডেলা, ডেলাকে জিজ্ঞাসা করলো ইফ, কেন ইফ? হ্যাভ মনে করতে হবে, প্রশ্নের আগে আছে হ্যাভ, অর্থাৎ মডাল অক্সিলারিজ দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন আমরা ইফ ব্যবহার করি। গতদিন আমি তোমাদের বলেছিলাম জিম আস্কড ডেলা ইফ, এটা কোন পারসন? সেকেন্ড পারসন ফলোজ দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, অর্থাৎ সেকেন্ড পারসন থাকলে সেটা অবজেক্টকে ফলো করে। কার অবজেক্ট? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে আমরা এখানে কি লিখবো? শি, কারণ ডেলা, তাই না? শি হ্যাড, হ্যাভটা হয়ে গেল হ্যাড, কাট হার হেয়ার অফ, কাট, ওই ইয়োরটাও চেঞ্জ হয়ে গেল, তাই না? ইয়োর ডেলা অনুযায়ী হার হেয়ার অফ। তাহলে আমরা দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইন্টারোগেটিভ চিহ্ন থাকে সেই ক্ষেত্রে আমরা বিং সারপ্রাইজড আগে ইউজ করব। ওকে, নেক্সট দেখো, আমরা অনেক সময় দেখি যে এইগুলো আমরা দেখি, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। He said to me, good morning. এইভাবে গুড মর্নিং, গুড নাইট, হ্যাঁ, গুড ইভিনিং, এইভাবে যদি কোনো কিছু উইশ করা হয়, এগুলো সাধারণত উইশ করা হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? said to পরিবর্তে he wished me দিয়ে এটা যা আছে এখানে বসাই দেব, he wished me good morning। এভাবে গুড নাইট থাকতে পারে, গুড ইভিনিং থাকতে পারে, এগুলোকে উইশ করা হয়। আর যদি এমন থাকে he said to me goodbye, এমন থাকে, তাহলে গুড বাই, বিদায় জানানোর ক্ষেত্রে আমরা কি উইশ ব্যবহার করতে পারবো না, তাই না? সেখানে আমরা কি ব্যবহার করব? এই said to পরিবর্তে লিখবো bade। তাহলে কি হবে? he bade me goodbye, সে আমাকে বিদায় জানালো, তাই না? উইশ করা হয় না, এটা জানায়। he bade me goodbye, এগুলো বেসিক জিনিস তোমাকে মনে রাখতে হবে, কারণ প্যাসেজ নারেশনে যখন when a conversation goes on এই ধরনের কিছু থাকে, যে গুড মর্নিং থাকে, অনেক সময় আমরা দেখবো যে উইশ করা হয়, আবার গুড বাই থাকতে পারে। তো যাই হোক, এটা গেল, আমরা মোটামুটি ম্যাক্সিমাম রুলসগুলো কিন্তু আয়ত্ত করে ফেলেছি। আর অনেক সময় শর্টকাট কিছু থাকে, যেমন একটা সেন্টেন্সে একজন একজনকে জিজ্ঞাসা করছে যে হি সেড টু মি হোয়ার ডিড ইউ গো, সাপোজ প্রশ্ন করলো, তখন আমি উত্তর দিলাম কি টু দ্য মার্কেট, সংক্ষেপে বললাম যে টু দ্য মার্কেট। অ্যাকচুয়ালি সেন্টেন্স, ওটা কিন্তু একটা সেন্টেন্স, টু দ্য মার্কেট। সে কি বলবে পুরো সেন্টেন্সটা? তাহলে কি হবে যে আই ওয়েন্ট টু দ্য মার্কেট। যখন তুমি ইনডিরেক্ট ওটা করবা তখন কিন্তু তোমাকে পুরো সেন্টেন্সটা লিখতে হবে।
হ্যাঁ, আই ওয়েন্ট টু দ্য মার্কেট ভেবে লিখতে হবে। তো যাই হোক, আমরা ম্যাক্সিমাম রুলসগুলো করে ফেলেছি। হ্যাঁ, তো লেট মি ফিনিশ হিয়ার। একটা প্র্যাকটিস করতে পারলে ভালো হতো। তো আচ্ছা, প্র্যাকটিস করি। ওকে ডিয়ার স্টুডেন্টস, লেট মি ফিনিশ হিয়ার। আমরা উদাহরণ দিয়ে আরেকটা এর পরের ক্লাসে আমরা নেক্সট ক্লাসে করবো প্র্যাকটিস। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।